কথা শিখে গেছেন বড্ড। তোমার সান্নিধ্যের পাওনা। তা গান শুনবে? গান শোনা কখন থেকে পছন্দের তালিকায় এলো? যখন থেকে প্রেমে পড়েছি তোমার। আঁখি আবারও মৃদু হেসে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি সরিয়ে নিল। আদিত্য মুচকি হাসিতে একটা গান বাজিয়ে দিল। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়। গানটি এক পর্যায়ে আদিত্য লক্ষ্য করতে পারে আঁখি কান্না করছে। সাথে সাথে এই গানটা বন্ধ করে গাড়ি আটকিয়ে আঁখির জন্য পেরেশান হয়ে ওঠে। কি হয়েছে আখি, কাঁদছো কেন? আমাকে কি আপনি কখনো ক্ষমা করতে পারবেন? হয়তো আমার ভালোবাসার কাছে দমে গিয়ে আমাকে নিজের জীবনে ভরে নিতে চাইছেন, কিন্তু মন থেকে কি কখনো ক্ষমা করতে পারবেন? কিসের ক্ষমা আখি? কি বলতে চাইছো তুমি? এই তো আপনি আমায় ভালোবেসে আর কাউকে জীবনে ভরে নিতে চাননি। এক আমিতেই সীমাবদ্ধ থাকলেন আপনি, আর আমি অনায়াসে জীবনে এগিয়ে গেলাম। আসলে আমার ভালোবাসায় খুঁত ছিল না, তাই তা পূর্ণতা পায়নি। নিখুঁত তো ছিল আপনার ভালোবাসা, যা আমার ভালোবাসার কাছে হার মানিয়েছে। হাতিতে এবার হাকিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কখনো না আখি, এমনটা আর কখনো বলো না। তোমার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, বরং তোমার অসহায়ত্ব আর দুর্বলতার সুযোগ আদ্রিস নিয়েছে, এতে তোমার কোনো দোষ ছিল না। জানেন, আপনি যখন চলে গেছিলেন তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কোথাও গিয়ে মনের শান্তিটুকু পেতাম না। ভাইয়া বাবার সাথে ফ্রি থাকলেও তখন তাদের কিছু জানতাম না। কারণ আমি জানতাম এসব জানলে ওনারা আমার সুখের জন্য আপনাকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতেন, যা ব্যাঘাত ঘটাতো আপনার সুখের জীবনে। আঙ্কেল আর বাবার সম্পর্ক নষ্ট হতো। তখন একমাত্র আদৃশ্যই ছিল যার সংস্পর্শে শান্তি খুঁজে পেতাম। মনের শান্তির লোভে তার সাথে থাকতাম প্রায় সময়। সে সত্যিই তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পাশে চলে এসেছিল। ওকে ছাড়া থাকতেই পারতাম না। ও আমার অভ্যাসে পরিণত হয়েছিল। যখনই আপনার স্মৃতি আমাকে জ্বালাতন করত, ছুটে যেতাম ওর কাছে। ওর প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল আমার মনে। জানি না সেটা ভালোবাসা ছিল নাকি অন্য কিছু, কিন্তু ওকে আমি হারাতে চাইনি। মন ভাঙার ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা আপনাকে হারিয়ে বুঝেছি। তাই সেই ব্যথা আমি দ্বিতীয়বার সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারিনি। মনের শান্তির পরিণাম স্বরূপ ওকে পেতে স্বার্থপরের মতো সব ত্যাগ করে দিই আমি। আমাকে ক্ষমা করে দেবেন আপনি। পাগলি, কি যে বলে! ওই আদৃশ তার কর্মফল নিশ্চয়ই পাবে। এখানে তোমার কোনো দোষ ছিল না। তাছাড়া আমার সুখ পাখির মুখে ক্ষমা চাওয়া আমি কখনো মেনে নিব না। দেখো, তোমার কান্নায় আজ আকাশটাও কান্না করে দিয়েছে। চলো না এই বেদনার জলে দুজন সুখ মাখাই। আজ যে আমার এই নিরামিষ মনটাও উতলা, সে বৃষ্টির জলে নেচে উঠতে চায় আঁকি তোমার সনে। ভিজবে কি আজ আমার সাথে? আখির চোখের জল মুছে তার দিকে হাত বাড়িয়ে প্রস্তাবটা দিলেও আজিত। আখি নির্দ্বিধায় আদিতের হাতে হাত রাখল। হতপর দুজন বৃষ্টির তালে তাল মিলাতে এগিয়ে গেল। আখির চেহারায় ফুটে উঠল আবার চওড়া হাসি। হাত মিলিয়ে গায়ে মাখিয়ে নিতে লাগলো আকাশের মুখ থেকে আগত জলের অজস্র বিন্দুকণা। বৃষ্টির প্রতিটা কণা আজ তার মনে সুখের দোল দুলিয়ে দিয়ে যাচ্ছে। নিজের সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনে সকল বিষাদের ছোঁয়া, সকল তিক্ত অনুভূতি। অপলকে তাকিয়ে আছে তার প্রেমে মশগুল যুবক তার প্রাণে। যতবার এই রমণীকে দেখে সে, ততবারই যেন নতুন করেই তার প্রেমে মুগ্ধ হয়। এই এক রমণীর প্রেমে যেন জীবনের নাশটাও হাসি মুখে গ্রহণ করে যাবে সে। আজ বিশ্বাস করে উঠতে পারছে না নিজের ভাগ্যে। অবশেষে কি তবে পেয়েই গেল সে তার সুখ পাখিকে? সব কিছু যেন এক সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ভয়ও আছে খুব, যদি ভেঙে যায় কভু সেই স্বপ্ন। আখির হঠাৎ খেয়াল গেল হাদিতের দিকে। হালতো হেসেই জিজ্ঞেস করে গেল তাকে, কি দেখছেন এভাবে দাঁড়িয়ে? দেখছি আমার সুখ পাখিকে। দেখছি তার অকৃত্রিম সেই হাসি, যা এতদিন তিক্ততার নিচে চাপা পড়েছিল। কথাটা শুনে আখির হাসি কোথাও যেন উধাও হয়ে গেল। মুহূর্তে যে আবার মনে বিরাজমান হলেও তিক্ত কিছু অনুভূতি। হাদিত বেশ অস্থিরতা নিয়ে এবার এগিয়ে এসে আখির দুগাল নিজের দু হাতের ফাঁকে হাগলে ধরে বলল, না সুখ পাখি, এই বিষাদ আর সহ্য করে উঠতে পারবো না আমি তোমার চেহারাতে।
ভয় হয় এখন প্রাণ খুলে হাসতেও। যদি তা আবার মলিন হয়? না পাখি, যতদিন বেঁচে আছি এই হাসি ধরে রাখা যায় আপ্রাণ চেষ্টা করব। ভয় পেও না তুমি। এত সুখ আর ভালোবাসা কি কপালে সইবে আমার? কেন বিশ্বাস হয় না এই পাগল প্রেমিকের প্রতি? আছে, কিন্তু ভাগ্য যদি আবারও মোড় নেয়? ভাগ্যের লিখন তো আমাদের কর্মে হয় আখি। আমরা একে অপরকে এত ভালোবাসবো যে আল্লাহ তাআলাও আমাদের উপর ওনার রহমত বজায় রাখবেন, ইনশাল্লাহ। কথা দিন কখনো ছেড়ে যাবেন না। কথা দিলাম। আখি অতি আবেগে জড়িয়ে ধরল হাদিতকে। হাদিতেও জড়িয়ে ধরল তার সুখ পাখিকে। অল্পক্ষণ পর আখির হুঁশ ফিরল। কি করে গেছে সে? একইটা অস্বাভাবিকতা ভর করল তার উপর। লজ্জাময় একটা ভাব নিয়ে ছাড়িয়ে নিল হাদিতকে। হতপর আদিতের দিকে আর না তাকিয়ে গাড়ির দিকে চলে গেল বেগতিক পায়ে। হাদিত মাথা চুলকে অল্প হাসল, তারপর সেও গাড়ি থেকে হাঁটা ধরল। আদেশের আজ ঝরছে চোখের জল। নেশায় এতটাই মাতাল যে সোজা হয়ে বসতেও পারছে না। তাও ছাদের এক প্রান্তে হাত পা গুটিয়ে বসে আছে, আকাশের প্রাণে এক ধ্যানে তাকিয়ে। মনে পড়ছে আখির সাথে কাটানো মুহূর্তগুলো। ছাদের প্রান্তে বসে প্রায় রাতেই তার কাঁধে মাথা রেখে রাতের চাঁদ দেখার জেদ করতো আখি। আজ বড্ড মনে পড়ছে তার আখির কথা। শরীরের টানে সে কত বড় ভুল করে গেছে তা আস্তে আস্তেই উপলব্ধি করতে পারছে। মরিচিকার পেছন ছুটতে গিয়ে সে হিরে হারিয়ে বসেছে। কি করে তা মেনে নিবে? আজ বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে তার। ছাদে দরজার ধার ঘেঁষে আদৃশকে লক্ষ্য করছে রিতিকা। আমি জানি আদ্রিস, তুমি সব কিছু নেশার ঘরে বলে গেছো। তুমি শুধু আমাকেই ভালোবাসো আদ্রিস। তুমি দেখো, আবারও আমার রূপের নেশায় পাগল হবে। হৃদিকার রূপ অদেখা করে আজও কেউ যেতে পারেনি। আর এই হৃদিকা তোমাকে নিজের রূপে বাঁধবেই। যাতেই বাঁধতে হোক না কেন, আমি তোমাকে বেঁধেই রাখবো। তোমাকে আমার হয়েই থাকতে হবে। তুমি হলে আমার হবে, না হলে আর কারো না। মিনমিন করে দাঁতে দাঁত চেপে নিজে নিজে এই কথাগুলো বলে স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করলো ঋতিকা। বৃষ্টি থেমেছে সেই কবে। হাঁকি আদিত মির্জা হাউজে এই মাত্র ঢুকলো। আদিত গাড়ি থেকে নেমে এসে আখির পাশের দরজা খুলে দিলে আখি নেমে পড়ল। এত আদিক্ষেতা দেখানো ভালো না ডক্টর আদিত্য। ভালোবাসা প্রকাশের মাধ্যম কখনো লোক দেখানো আদিক্ষেতার মধ্যে পড়ে না সুখ পাখি। তাই? আখি আবারও আলতো হেসে ঘরের দিকে যেতে যেতে বলল, জলদি এসে কাপড় চেঞ্জ করুন, নয়তো জ্বর চলে আসবে আবারও। তুমি আগে আমার সাথে আসো, আগে তোমার কাপড় দেই। ভিজে তো তুমিও আছো। আরে আমি শিকার থেকেই নিয়ে নিব। আপনি কোথায় কাপড় পাবেন আমার? আমি এনে রেখেছি। মানে? কারণ আজকে তোমাকে আচমকা মির্জা বাড়িতে নিয়ে আসবো, তা আমার আর মায়ের পূর্ব পরিকল্পিত ছিল, সেই হিসেবে কিনে আনা। আপনিও যা পারেন। হুম। এখন চলুন ম্যাডাম। দুজনের কর্মকাণ্ড ছাদের উপর থেকে দেখতে পেলেন হারিয়ান মির্জা। আখির সাথে আদিতের এমন মেলামেশা মোটেও মেনে নিতে পারলেন না উনি। আখি আদিত ঘরের ভেতরে প্রবেশ করলো। আরে আকিমা, আয় আয়, কত সময় ধরে পথ চেয়ে বসে আছি। এ কি, দুজন দেখি ভিজে আছিস। অদ্রিত, রুমে গিয়ে চেঞ্জ কর। আখি, তুই আমার সাথে আয়। ওর কাপড়? আমি নিয়ে এসেছি তোর রুম থেকে। কেন? আমি ওকে দিতে পারতাম না? আরে ভাইয়া, রাগো না। বিয়ের পর একান্তে যা শাড়ি চুড়ি দেওয়ার দিয়ে দাও। এখন না হয় তোমার জিনিস আমরাই দেই। হা 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 হা। কথাটা শুনে আখি মুচকি হেসে দেয়। আদিত বেশ লজ্জায় পড়ে গিয়ে তাড়া করে ইশিকাকে। তোকে না আমি। মা দেখো না, তোমার ছেলে আমায় মারতে আসছে। হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে নে। আয় মা, আয়। আখি কাপড় পাল্টে নিতেই ইশিকা আর শায়লা মির্জা ওর কাছেই চলে আসেন। বর্তমানে তিনজনই হরেক গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে বলল ইশিকা, আখি দেখো না, বেড়াতে এসে দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। নিশার জন্মের 2 দিন পর এখানে এসেছিলাম, চলে যাব আরও 2-3 দিন। আবারও মা বাবা একা পড়ে যাবেন। আমি তো সব সময় এখানে থাকতে পারবো না। তোমার মনে হয় না ভাইয়ার বিয়ে করে নেওয়া উচিত? হ্যাঁ, কেন নয়? তা কোণে দেখেছো?
আদিতের বিয়ে শুনে মনটা মোচড় দিয়ে গেলেও আঁখি স্বাভাবিকভাবেই কথাটা বলল। এবার জবাবে ইশিকা হেসে উত্তর দিল, কনে তো আমরা সেই 7 বছর আগেই দেখেছি, এখন সে রাজি হলেই হলো। কে সে? আরে পাগলি একটা, কে হবে আবার সে? আমাদের সামনেই তো বসে আছে আমার একমাত্র ছেলের বউ। কথাটা শুনেই আঁখি অবাকতের শীর্ষে চলে গেল। কি বলছো মামুনি? আমি ডিভোর্সি। এতে কোনো একটা চট দিব, আর একবার যদি কথাটা বলেছিস ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোর একটা চোখ কানা হয়েছে না দাঁত পড়ে গেছে, কোনটা? আর যদি এমনটা হতো তারপরে তোকেই ছেলে বউ বানাতাম। এবার বল রাজি কিনা। আমার একটু ভাবতে হবে মামুনি। আর কি এত ভাবাভাবি? আমার ছেলে যে বুড়োর কাতারে চলে যাচ্ছে। কি যে বলো মামুনি তুমি! তো আর কি বলবো বল? আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। না মামুনি, এখন না। কেন রে? আসলে আমি এখন আর জীবনে এগোতে গেলে মা বাবা ব্যতীত এগোবো না। আগেও আমার সংসার টেকে নাই, কারণ মা বাবার মনের অভিশাপে সন্তানের সুখ কখনো চিরস্থায়ী হতে পারে না। বাবা মায়ের দোয়া ব্যতীত কোনো সম্পর্কের শুরুই বৈধতা পায় না, এমনকি বিয়েও বৈধতা পায় না। তা আমি আগে জানতাম না। আইনত বৈধভাবে এতদিন বিয়ে নামক বন্ধনে থাকলেও ধর্মানুযায়ী অবৈধভাবে ছিলাম। জানি না এই পাপের পরিণামে কি পাবো। দেরিতে হলেও বিষয়টা বুঝে গেছি আমি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চিন্তা করিস না, ভুল করে বান্দা অনুশোচনার সহিত সঠিক রাস্তায় ফিরে এলে আল্লাহ ঠিকই ক্ষমা করে দেন। আর কথা যেখানে তোর মা বাবার, তুই সব আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব। সত্যিই তুমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? তুই শুধু অপেক্ষা কর, আমি আছি তো। বুঝলাম। তা রিঙ্কি কোথায়? কি জানি, বাড়ি ছেড়ে বিনা বাক্যে চলে গেছে। তবে যাই হয়েছে ভালোই হয়েছে, না গেলে আমি বার করতাম। আখির মন আজ বড্ড খুশি। শায়লা মির্জা আর ইশিকা একটু আগে কক্ষ ত্যাগ করলেন। বর্তমানে আখি হাতের আংটিটায় হাত বুলাচ্ছে আর ভাবছে আদিতের কথা। মনে লেগেছে এই নতুন রং, নতুন শুরুর আমেজ, নতুন শুরুর আমেজ। প্রথম ভালোবাসাকে দ্বিতীয় সুযোগে ফিরে পায় কয়জন। নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। জীবনসাথী হিসেবে আদিতের মতো এমন একজন, আর শ্বশুরবাড়ির লোকজন হিসেবে এত সুন্দর একটা পরিবার কার কপালেই বা জোটে। আখির ধ্যান ভঙ্গ করে ফোনে আসতেও হঠাৎ মেসেজ নোটিফিকেশন। আদিতও মেসেজ করেছে। সুখ পাখি, ছাদে আসো, চাঁদ দেখবো একসাথে। আর যদি না আসি? একটু অধিকার খাটিয়ে হয়তো নিয়ে আসার প্রচেষ্টা করব। কোলে উঠানোর ক্ষমতা আমার এখনো যায়নি কিন্তু। আমি কিন্তু আগে সেই পিচ্ছি আঁখি নই যাকে কোলে নিয়ে জব্দ করার চেষ্টা করবেন আপনি। আমার আখি তো আমারই, হোক না কেন সে কোনো পিচ্ছি মেয়ে, নয়তো বুঝদার, থাকবে তো আমার কাছেই আমার প্রেয়সী হয়ে। হয়েছে, আর কথার কুল বাঁধতে হবে না। দাঁড়ান, আমি আসছি। মুখ ভরা হাসি নিয়ে খুশি মনে এবার ছাদের পানে হাঁটা ধরল আঁখি। কিন্তু হঠাৎ সামনে প্রকট হলেন হারিয়ান মির্জা। আরে আঙ্কেল, আপনি? তোর সাথে কিছু কথা ছিল আঁকি। আঙ্কেল বলুন। একান্তের কিছু কথা বলতে চাই, আমার সাথে চলো। চলুন। হারিয়ান মির্জা আঁখিকে নিয়ে একটা কক্ষে গেলেন। সেখানে উনি প্রায় বসে বই পড়েন, এছাড়াও বিভিন্ন জিনিস লেখালেখিও করেন। সরকারি ভার্সিটির প্রফেসর ছিলেন উনি দীর্ঘ বছর। অবশেষের সময়টা এখন ভালোই কাটে। সেই কক্ষের একটা সোফায় উনি নিয়ে বসতে বললেন আঁখিকে। নিজেও তার ঠিক সামনের সোফার দিকটায় বসলেন। কি বলবেন আঙ্কেল, বলুন। দেখো মা, তোর বাবা আমার অনেক ভালো বন্ধু। প্রফেশনাল লাইফে আসার পর থেকে ওর সাথে আমার পরিচয়। তাছাড়া এই সম্পর্ক আরও গভীর হয় তুই ইশিকার সাথে বন্ধুত্ব গড়ে তোলার পর থেকে। তাছাড়া তুই প্রায় আমাদের এখানে আসতিস, ভালোই লাগতো আমার তা। তোর বাবা আর আমি ভেবেই নিয়েছিলাম আদ্রিত আর তোর বিয়েটা করিয়ে দেবো, এতে করে আমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু না জানি কি থেকে কি হয়ে গেল। আদ্রিত হুট করে আমেরিকায় চলে গেল। তারপর থেকে যতবারই ওর সাথে তোর কথা বলতে চেয়েছিলি ততবারই এটা ওটা বলে কথা ঘুরিয়ে গেছে। 3 বছর আগে যখন তোর বাবা তোর আর আদ্রিতের বিয়ের কথা বলেছিলেন, আমার আমার তখন আমি আদ্রিতের সাথে এই নিয়ে কথা বলার পূর্বেই জানতে পারলাম তুই আদ্রিসকে পছন্দ করিস, আদ্রিতকে বিয়ে করতে চাস না।
সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমি। কিন্তু সবার জীবনে নিজের পছন্দ থাকতে পারে, এতে কোনো দোষ বলে মনে হলো না আমার। কথাটা এতটুক পর্যন্ত ঠিক ছিল আঁকি, কিন্তু এখন কিছুই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? আপনি কি বলতে চান আঙ্কেল, একটু বুঝিয়ে বলবেন? দেখা কি, তুই আমার ভুল বুঝিস না। তুই অবিবাহিত থাকলে মানা যেত, কিন্তু তুই ডিভোর্সি। আর এদিকে আদ্রিত অবিবাহিত। এই নিয়ে সমাজে কতটা কথা সামনে পড়তে হবে আমাদের, বুঝতে পারছিস? জীবনে তিল তিল করে গড়ে তোলা সম্মান কি করে ধুলোয় মিশে যেতে হয় অল্পতেই। তাও তোর কথা মাথায় রেখে মেনে নিতাম, কিন্তু উপর থেকে তুই কখনো মা হতে পারবি না। এদিকে নিজের বংশধর আজকাল কেই বা না চায় বল।